জনসাধারণের মধ্যে ঘটে চলা অস্বাভাবিক কিছু। ঠিক শুনেছ বন্ধুরা, এখানে জনসাধারণের মধ্যে ঘটে চলা কিছু অস্বাভাবিক ঘটনা তুলে ধরা হয়, কোনো কাহিনী নয়, শুধুমাত্র ঘটনা। তো হ্যালো বন্ধুরা, আবার স্বাগত জানাই তোমাদেরকে আঁধারের ছায়া চ্যানেলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর আমাদের এই চ্যানেলে প্রতি বৃহস্পতিবার ও রবিবার রাত ঠিক 9টায় ঘটনাগুলি আসে। তো তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট থাকবে, এই সময়টা একটু অ্যাক্টিভ থেকে আমাদের এপিসোডগুলো তোমরা শুনে নিও। তো বুঝতে পারছো, এটা আমাদের 67th এপিসোড, অর্থাৎ 67 নম্বর এপিসোড। আর তোমরা অনেক ভালো রেসপন্স দিচ্ছ ভিডিওগুলোতে, আরও দিয়ে যাও, এরকম সাপোর্ট করে যাও। আর আজকের ঘটনাটি খুবই ইউনিক, রোমাঞ্চকর ও হাড় হিম করাও বটে। আর তোমাদের জীবনে বা তোমাদের রিলেটিভসের জীবনের যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে, তা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে পাঠিয়ে দেবে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, তোমরা গিয়ে সেখানে পাঠিয়ে দিতে পারো। আর আজকের ঘটনাটা শোনার জন্য যদি হেডফোন ইউজ করো তাহলে তো জমে পুরো ক্ষীর, তাই না? তো বেশি দেরি না করে আজকের ঘটনাটা শুরু করছি। আমি সুপ্রকাশ, শুনতে থাকো আজকের ঘটনাটি। তো এই ঘটনাটা আমাদের পাঠিয়েছেন মানব মণ্ডল। তো মানব দাবিকে আমাদের হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। তো উনি যেভাবে আমাদের হোয়াটসঅ্যাপে ঘটনাটা পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই তোমাদের শোনানোর চেষ্টা করছি। আশা করি দা ভাই তুমিও তোমার পুরো আঁধারের ছায়া ফ্যামিলি ভালো আছে, আমিও ভালো রয়েছি। তো ঘটনাটা শুরু করছি। শেষমেশ ও নিজে ছেড়ে দিয়ে গেল আমায় বিমানবন্দরে। যাওয়ার সময় ওর চোখে জল ছিল, জল গোপন করে বলল, রাতের দিকে ফোন করো, অসুবিধা নেই, আমি ধরবো, শুধু আগে থেকে মেসেজ করো যাতে অনলাইন থাকি। যাওয়ার সময় ওই 2বার পিছনে তাকালো। জানি না ওর সাথে আর দেখা হবে কিনা। চুক্তিতে লেখা আছে 6 মান্থ অন 1 মান্থ অফ। সহজ ভাষায় বললে 6 মাসে কাজ করে 1 মাসে ছুটি পেয়ে ফিরবো। কিন্তু নতুন কোম্পানির ট্রেনিং, ওয়ার্ক পারমিট, ইকামা ও সব করতে এই 2 মাস লাগিয়ে দেবে। 6 মাসটা 9 মাস নিয়ে নেবে ছুটি দিতে। বিদেশে চাকরি মানে আমি তো আর হোয়াইট কালার জব করতে যাচ্ছি না, বরং চাকুরিটা খুব জরুরি ছিল বলে পদ অবনতি করেই যাচ্ছি। এক কথায় গত খাটিয়ে পয়সা আয় করতে যাচ্ছি। দেখুন না, দেশ ছাড়ছি ট্যুরিস্ট ভিসায়। ইমিগ্রেশন অফিসার আটক দিতেই পারে ইচ্ছে করলে। হোটেল বুকিং দেখাও, রিটার্নি টিকিট দেখাও, এই দুটো একটা কথা বললেই হয়। ও দেশে গিয়ে গরু ছাগলের মতো লেবার ক্যাম্পে দিন কাটাতে হবে যতদিন না দরকারি কাগজপত্র বানায়। গ্রাম বাংলার বহু ছেলে আজকাল মধ্যে প্রাচ্য দেশগুলোতে কাজ করতে যায়। দূর থেকে দেখে মনে হয় ওদের সোনার টুকরো ছেলে, কিন্তু আসলে এদের জীবনটা সোনার মতো দামি নয়। হয়তো এই লড়াই নাম জীবন। আর মূর্ত এই যে আমাদের স্বপ্নটা ভেঙে যাওয়ার পথে, ভেঙে গেলেই তো আসলে আমাদের মৃত্যু হবে। আসলে ভালো থাকাই তো জীবন। ওকে ছাড়া তো আমি ভালো থাকতে পারবো না। ওর সব বন্ধুদের বিয়ে হয়ে 5 বছরের বাচ্চা হয়ে গেছে। অনেক সময় বাবা মা ওনার ঠিক কোনভাবে জেনে গেছিল আমি বিদেশে গিয়ে রান্নার কাজ করি, আর তাও আবার সমুদ্রের মাঝে তেলের খনিতে। মুহূর্তের মধ্যে মৃত্যু আমাদের আপন করে নিতে পারে। তাই শর্ত দিয়েছিল বিদেশে নয়, এখানেই থেকে একটা সম্মানজনক আয় করতে হবে। এমনি তো চাকুরি বাজার খারাপ, তার উপর বয়স হয়েছে, তাই জমানো টাকায় ব্যবসা করার চেষ্টা করলাম। আর শখ করে কেনা গাড়িটা ওলাতে ভাড়া দিলাম। ড্রাইভার আমার বন্ধু, ও আমাকে বলেছিল, নিজের গাড়িটা না চালালে তুই পয়সার মুখ দেখতে পারবি না। ব্যবসাও চলছে না, মুদি দোকান ধার বাকি দিতে হয়, ফলে নগদ লাভটা কি হচ্ছে বুঝতে পারি না। তাই রাতের বেলায় গাড়ি নিয়ে 2-1টা ট্রিপ মেরে দিয়ে থাকি আর কি। বিশেষ করে এয়ারপোর্টে একটা ভাড়া পেয়ে গেলেই কেল্লাফ হতে। আমার বন্ধু অবশ্য বারণ করে দিয়েছে, অচেনা জায়গায় যাবি না। জিঙ্কির হাটের একটা ভাড়া বারবার ক্যান্সেল করে দিচ্ছি, তবুও আসছে। আমি এবার ক্যান্সেল করলাম না, দেরি যদি করি তাহলে ওরা নিজেরাই ক্যান্সেল করে দেবে। আমি বারবার ক্যান্সেল করলে কোম্পানি থেকে ফাইল করতে পারে। কিন্তু হঠাৎ ফোন এলো একটা মেয়ের গলা, ভাই খুব বিপদে আছি, একটু আসবেন তাড়াতাড়ি, ভাড়ায় চেয়ে 200-300 টাকা বেশি দিয়ে দেবো। অগত্যা হাজির হলাম, টাকার জন্য নয়, মহিলার আকুতিতে। টালিগঞ্জ একটা মাঝারি বয়সের লোক, গর্ভবতী, কম বেশি হিজাব পরা মেয়ে আর একটা ছেলে। আমি নিশ্চিত হলাম এরা নিশ্চয়ই গাড়ি চোর নয়। কবরডাঙ্গা পর থেকেই রাস্তাটা আরও ফাঁকা, অন্ধকার চিরে গাড়ি বেরিয়ে যাচ্ছে। হঠাৎ গাড়িতে থেমে গেল, কিন্তু ব্রেক তো আমি মারিনি। ওরা আমাকে গালাগালি দিতে যাবে, তখন দেখি মিশমিশে কালো বিড়াল রাস্তা পার হচ্ছে। ওর চোখগুলো বড় বড়, বেশি জল করছে। হঠাৎ খেয়াল করলাম আমার পাশে সিটে কেউ যেন বসে আছে। সে যেন কানের কাছে ফিসফিস করে বলছে, তোর কোনো ভয় নেই?
ভয় নেই শব্দটাই আমাকে আরও ভয় পাইয়ে দিল। লুকিং গ্লাসে ওদিকে তখনই দেখি একটা পুলিশের বাইক আসছে। আমি গাড়ি স্টার্ট না নেওয়ায় মেয়েটা বলল, ভাই বিড়াল তো চলে গেছে। আমি বললাম, পুলিশ পিছনে। কথাটা শুনে ওদের রূপ বদলে তিনটে চেম্বার মানে বন্দুক ঠেকিয়ে দিল আমার মাথায়। বলল, গাড়ি চালা, কোথাও দাঁড়াবি না। আমি গাড়ি চালানো শুরু করার আগেই গাড়ি চলতে শুরু করে দিল। আমি যত বুঝতে পারছি এই গাড়ি চালানোর ওপর আমার নিয়ন্ত্রণ নেই, ততই আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে। হঠাৎ তখনই পুলিশের লাশ গাড়ি থেমে গেল। ওরা দেখেছে, কিন্তু ওরা যে ভয় পেয়েছে সেটা বুঝতে দিল না আমাকে। ওরা বলল, প্রাণে বাঁচতে চাইলে পালা এখান থেকে। আমি দরজা খুলে দৌড়ে দিলাম। মিনিট 10 দৌড়ানোর পর চোখে পড়ল একটি পুলিশ ভ্যানে আমি সব কিছু বললাম। ওরা তাড়াতাড়ি গেল, গিয়ে আমরা যা দেখলাম তা অবাক করার মতো। আমার গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, ছেলেটা আর মেয়েটা অদৃশ্য, কেউ গলা টিপে ধরে রেখেছে। আর ওই ভদ্রলোক মাটিতে শোয়ানো একটা ইট দিয়ে অনবরত আঘাত করে যাচ্ছে কেউ। আর আমার জীবনটা বেঁচে গেল। চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখলাম 3টি জীবন্ত মানুষকে। যদিও গত সপ্তাহে ওরাই নাকি গাড়ি চুরি করতে গিয়ে একটা ড্রাইভার আর পুলিশকে মেরে ফেলেছিল। এই গল্পটা শোনার পরও বলে দিল, প্রয়োজনে আইবুড়ো হয়েই শ্মশান ঘাটে যাব, তবুও গাড়ি চালাতে আর দেব না। মৃত্যুকে সেই দিন অনেক কাছ থেকে দেখেছি, তাই একটা ভালো জীবনের আশা ছাড়তে পারলাম না। তো এই ছিল আজকের ঘটনা। এটা কতটা ভৌতিক আর কতটা নিজস্বতা আছে এটা তোমরাই বলতে পারবে। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।